বিসমিল্লাহির রহমানির রহিম। বিবি অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। ব্যবস্থাপনা বিভাগ, তোমাদের পাঠের বিষয় হচ্ছে কোম্পানি আইন। কোম্পানি আইন সম্পর্কে এর আগে আমরা অনেকটা ক্লাস নিয়েছি, কিন্তু আজকে প্রথম থেকে শুরু করতেছি, কারণ অনেকেই আমার হয়তো ক্লাসগুলো পায় নাই। এজন্য আজকে আমি প্রথম থেকে শুরু করতেছি। আমি শারমিন সুলতানা, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। তাহলে আজকে আমাদের আলোচিত বিষয় হচ্ছে কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমি। কোম্পানি বলতে কি বোঝায়? কোম্পানি একজন আইন স্বীকৃতি ব্যক্তি হিসেবে গণ্য। কোম্পানির বৈশিষ্ট্য, কোম্পানির সসীম দায় কি? তাহলে আজকে আমরা আলোচনার বিষয় চলে আসতেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমি। প্রথম আলোচনা। তাহলে আমরা জানি 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী বাংলাদেশের কোম্পানি আইনটি গঠিত পরিচালিত হয়ে আসছে, কিন্তু এই 1994 সালে কোম্পানি আইনটি এই পর্যন্ত পৌঁছতে কতগুলো ধাপ অতিক্রম করে আসছে। প্রথম কোন কোম্পানি আইন অনুযায়ী এই কোম্পানিটি গঠিত হয়েছে সেটি সম্পর্কে তোমাদের আজকে আলোচনা করব। তাহলে আমরা জানি কোম্পানি আইনটি বিভিন্ন সময় বিভিন্ন পরিমার্জিত, পরিবর্তিত ও পরিবর্তন হয়ে বাংলাদেশের কোম্পানি আইন 1994 হিসেবে গৃহীত হয়ে থাকে। তাহলে আমরা জানি 1844 সালে ব্রিটিশ কোম্পানি আইন থেকে কোম্পানি আইনটি গৃহীত হয়ে থাকে। তাহলে আমরা জানি ব্রিটিশ কোম্পানি আইনটি ব্রিটিশ পার্লামেন্টের পৃথিবীর সর্বপ্রথম কোম্পানি আইন হলো দি জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যাক্ট 1844। দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 এটি ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশের পৃথিবীতে সর্বপ্রথম কোম্পানি আইন হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি পরবর্তীতে ভারতীয় উপমহাদেশে এটি দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1850 হিসেবে গ্রহণ করা হয়েছে। ভারতীয় উপমহাদেশে দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1850 হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। পরবর্তীতে ব্রিটিশ কোম্পানি আইনটি সংশোধিত হয়ে দি জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যাক্ট 1856 হিসেবে গ্রহণ করা হয়েছে। দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1856 হিসেবে গ্রহণ করা হয়ে থাকে, সংশোধিত এবং হয়ে ব্রিটিশ কোম্পানিটির আইনটি সংশোধিত হয়ে 1856 সালে আর নতুন একটি কোম্পানি আইন পাশ করে, এবং সেই অনুপাতে ভারতীয় কোম্পানি আইনটি ব্রিটিশ কোম্পানি আইনের রূপে পরিবর্তিত হয়ে বা সংশোধিত হয়ে দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1862 হিসেবে গ্রহণ করা হয়ে থাকে, 1862 হিসেবে গ্রহণ করা হয়েছে। তারপরে 1856 সালে কোম্পানি আইনটি পরবর্তীতে 1908 সালে দি কোম্পানি অ্যাক্ট হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে এটি পাশ করা হয়ে থাকে। দি কোম্পানি অ্যাক্টটি 1808 সালে গ্রহণ করা হয়ে থাকে। এটি ব্রিটিশ পার্লামেন্টের প্রথম পাশকৃত হয়ে থাকে। দি কোম্পানি অ্যাক্ট 1908 হিসেবে গ্রহণ করা হয়। পরবর্তীতে এটির সংশোধন রূপে ইন্ডিয়ান কোম্পানি আইনটি 1930 হিসেবে গ্রহণ করা হয়েছে। তাহলে ইন্ডিয়ান কোম্পানি আইনটি 1913 হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। আর এই 1913 সালে থেকে পরবর্তীতে বাংলাদেশ পার্লামেন্টে দি কোম্পানি অ্যাক্ট পাশ করা হয়ে থাকে 1994 সাল হিসেবে। এটি হচ্ছে কালক্রমে পরিবর্তন এবং পরিমার্জিত হয়ে বাংলাদেশের কোম্পানি আইন 1994 সালে হিসাবে গ্রহণ করা হয়ে থাকে। এটি হচ্ছে কোম্পানি আইনের ঐতিহাসিক পটভূমি। এবার আমরা কোম্পানি বলতে কি বোঝায় এটা শিখবো। কোম্পানি বলতে কি বোঝায়? তাহলে কোম্পানি বলতে কি বোঝায় সেটা বোঝার আগে আমরা একটু লিখে নিব কোম্পানি কাকে বলে। তাহলে কোম্পানি হলো আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন। আবারও বলছি, কোম্পানি হলো আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তা। আমি তিনটা কথা লিখবো, সেটি হচ্ছে আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী,
অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন যা আইনের দ্বারা গৃহীত হয়। তাহলে আমরা আবারও বলছি, কোম্পানি হলো আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন যা আইনের দ্বারা গঠিত হয় বা গৃহীত হয়। তাহলে আইনসৃষ্ট বলতে কোম্পানিটি 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয়। এটি 1994 সালে কোম্পানির আইনের দ্বারা এবং আইনের বাইরে কোনো কার্যক্রম পরিচালনা করা যায় না বিধে এটি একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। তাহলে কৃত্রিম ব্যক্তি সত্তা মানে কোম্পানিটির সত্তা এমনই বিরাজমান, কোম্পানিটি কি করতে পারে, নিজস্ব কার্যগুলি সম্পন্ন করতে পারে বিধে এটি একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকার, মানে ব্যক্তি নয় কিন্তু ব্যক্তির ন্যায় কার্যক্রম পরিচালিত করে। চিরন্তন অস্তিত্ব মানে যেমন এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, কোনো ব্যক্তির মৃত্যু হলে, কোনো শেয়ার হোল্ডার দেউলিয়া বলে ঘোষিত হলে ওই ব্যবসাটি বিলোপ সাধন ঘটে। কিন্তু কোম্পানির সংগঠনে কোনো শেয়ার হোল্ডারদের মৃত্যু, কোনো শেয়ার হোল্ডার দেউলিয়া বলে ঘোষিত হলে এই কোম্পানিটি বিলোপ সাধন ঘটে না বিধায় এটি একটি কি চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন। এটি অবশ্যই কি আইনের দ্বারা গৃহীত হইতে হবে। তাহলে আজকে আমরা শিখলাম কি, কোম্পানি হলো আইনসৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন যা আইনের দ্বারা গৃহীত এবং পরিচালিত হয়ে থাকে। তাহলে আমরা পরবর্তী পাঠে চলে যাই। পরবর্তী পাঠ হচ্ছে, কোম্পানি কি একজন আইনের স্বীকৃতি ব্যক্তি হিসেবে গণ্য? অবশ্যই কোম্পানি কি একজন আইন স্বীকৃতি ব্যক্তি হিসেবে গণ্য। কোম্পানি হতে অবশ্যই একজন আইন স্বীকৃতি ব্যক্তি হিসেবে গণ্য, কারণ কোম্পানি কি করে থাকে, কোম্পানির সকল কোম্পানি নিজের সত্তা দ্বারা কার্যক্রম পরিচালনা করে থাকে এবং কোম্পানির একজন প্রতিনিধি থাকে যিনি কোম্পানির সকল কার্যক্রম কোম্পানির পক্ষে সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। পরবর্তী পাঠ হচ্ছে কোম্পানির বৈশিষ্ট্য। কোম্পানির বৈশিষ্ট্য কোম্পানি যেহেতু কোম্পানি কি করে থাকে আমরা জানি, কোম্পানিটি একটি সসীম দায় বিশিষ্ট কোম্পানি। কোম্পানিটিতে একাধিক শেয়ার হোল্ডার থাকে, অনেক বেশি শেয়ার হোল্ডার থাকে, যার কারণে কোম্পানিতে কি থাকে না, কোম্পানির কার্যক্রম অনায়াসে পরিচালনা করা সম্ভব হয়ে থাকে এবং সসীম দায়ের কারণে কারো কোনো শেয়ার হোল্ডারের পক্ষে অতিরিক্ত পরিমাণ দায় বহন করতে হয় না এবং একাধিক সদস্য থাকার শর্তে এটি কি সম্পূর্ণভাবে পরিচালনা করা সম্ভব হয়ে থাকে এবং কি কোম্পানির একাধিক সদস্য থাকার কারণে এতে কি থাকে, অধিক পরিমাণ মূলধন হয়ে থাকে। অধিক পরিমাণ মূলধন হওয়ার কারণে এটি বৃহদায়তন ব্যবসা হিসেবে পরিণতি বা বৃহদায়তন ব্যবসা হিসেবে গড়ে উঠে থাকে। তাহলে আমরা জানি কোম্পানির বৈশিষ্ট্য হচ্ছে নিম্নোক্ত কোম্পানির বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলে, 1 নম্বর হচ্ছে কোম্পানিটি হচ্ছে আইনসৃষ্ট প্রতিষ্ঠান। তাহলে কোম্পানি হচ্ছে কি একটা আইনসৃষ্ট প্রতিষ্ঠান। আইনসৃষ্ট প্রতিষ্ঠানের জন্যই যে কোম্পানিটি 1994 সালে কোম্পানি আইন অনুযায়ী গঠিত ও পরিচালিত হয় বিধায় এটি একটি কি আইনসৃষ্ট প্রতিষ্ঠান। কৃত্রিম ব্যক্তি সত্তা। এখানে কৃত্রিম ব্যক্তি সত্তা বলতে এর অস্তিত্ব কি হয়ে থাকে, এটি আইনের দ্বারা গঠিত, পরিচালিত এবং নিবন্ধিত হয়ে থাকে। কোম্পানি একটি পৃথক
সত্তা গঠিত হয়ে থাকে। এই পৃথক সত্তাটি একটি প্রতিনিধির দ্বারা পরিচালনা হয়ে থাকে বিধায় এটি একটি কৃত্রিম ব্যক্তিসত্তার অস্তিত্ব লক্ষ্য করা যায়। চিরন্তন অস্তিত্ব, চিরন্তন অস্তিত্ব, চিরন্তন অস্তিত্ব এটি কোনো শেয়ার হোল্ডারের দেউলিয়া এবং মৃত্যু বরণ করলো এর অস্তিত্বটা টিকে থাকে। এটি কখনো বিলোপ সাধন হয় না এবং বিলীন হয় না বিটে এটি একটি চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন। সাধারণ সিলমোহর, সাধারণ সিলমোহর এটি কোম্পানি একটি সিলমোহর গঠন করা হয়ে থাকে অস্তিত্ব গঠনের পর। আর এই সাধারণ সিলমোহর দিয়ে কোম্পানির সকল কার্যক্রম পরিচালনা করে থাকে। তাহলে কোম্পানি শেয়ার হোল্ডারদের যেরূপ কোম্পানি যে স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু সেটি একজন ব্যক্তি হিসেবে গণ্য নয়, কিন্তু এটি প্রতিনিধির দ্বারা তার সাধারণ সিলমোহর দ্বারা কোম্পানিটি গঠন করা হয়ে থাকে। শেয়ার মূলধন, কোম্পানিতে শেয়ার হোল্ডার যেহেতু বেশি, কারণ আমরা জানি কোম্পানিতে দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটি হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্যের সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে এই কোম্পানিতে আমাদের কোম্পানিতে কি থাকে, অনেক শেয়ার হোল্ডার থাকে, অনেকগুলো শেয়ার থাকে। আর এই শেয়ার হোল্ডারদের তাদের ক্ষুদ্র ক্ষুদ্র মূলধনে অতিরিক্ত পরিমাণ মূলধন গঠন করা হয়ে থাকে। তাহলে কোম্পানিতে কি থাকে, কোম্পানিতে মূলধনের পরিমাণ বেশি থাকে। শেয়ার হস্তান্তর যোগ্যতা, আমরা 6 নম্বরে যাই। শেয়ার হস্তান্তর যোগ্যতা, শেয়ার হস্তান্তর যোগ্যতা। কোম্পানি শেয়ার, পাবলিক লিমিটেড কোম্পানি শেয়ার অবাধে হস্তান্তর করতে পারে। এটি 1994 সালে কোম্পানি আইনের 30 ধারা অনুযায়ী পাবলিক লিমিটেড কোম্পানি অবাধে শেয়ার হস্তান্তর করতে পারে। তাহলে এটি একটি কি কোম্পানির বৈশিষ্ট্য, কোম্পানি শেয়ার হস্তান্তর করতে পারে, বিক্রয়ের মাধ্যমে হস্তান্তরিত করে থাকে। সীমাবদ্ধতা, আমরা আরেকটা জানি সীমাবদ্ধতা। তাহলে কোম্পানি আমরা জানি কোম্পানি হলো সীমাবদ্ধতা, সীমাবদ্ধতা। এখানে কোম্পানিতে সদস্য সংখ্যা বেশি, তাহলে সদস্য সংখ্যা বেশি বিধায় তারা তো অবশ্য তাদের কৃত শেয়ারের মূল্য দ্বারা দায় সীমাবদ্ধিত হয়ে থাকে। তারা যে পরিমাণ শেয়ার ক্রয় করবে ঠিক সেই পরিমাণে দায়ে তাদের উপর শেয়ার হোল্ডারের উপর বর্তাবে বিধায় এটি একটি সীমাবদ্ধ দায় বিশিষ্ট ব্যবসা সংগঠন। সীমাবদ্ধ দায় বিশিষ্ট ব্যবসা সংগঠন। তারপর হচ্ছে বিধিবদ্ধ দায়িত্ব, বিধিবদ্ধ দায়িত্ব, বিধিবদ্ধ দায়িত্ব। কোম্পানি অবশ্যই কি করে থাকে, কোম্পানি শুধুমাত্র সাধারণ সভা অংশগ্রহণ করে না, কোম্পানির সাধারণ সভা ব্যতীত বিভিন্ন বিশেষ সাধারণ সভা, বার্ষিক সাধারণ সভা, বিভিন্ন ধরনের এক্সট্রা সভাগুলো সংগঠিত হয়ে থাকে। সেই সকল সভার বিধিবদ্ধ দায়িত্ব পালন করে থাকে। কোম্পানি বিধিবদ্ধ সভার দায়িত্ব পালন করে থাকে, এটি একটি বৈশিষ্ট্য। সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা আমরা জানি কোম্পানিতে সদস্য সংখ্যা কয়জন, আমি এর আগেও বলেছি সদস্য সংখ্যার কথা। কারণ কোম্পানি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 50 জন। আর পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 7 জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তাহলে এতে সদস্য সংখ্যা হচ্ছে কোম্পানি, আর কোম্পানির সদস্য অনেক সদস্য নিয়ে কোম্পানিটি গঠিত হওয়ার কারণে এই ধরনের বিশেষ সুবিধা ভোগ করে থাকে। মালিকানা হস্তান্তরের ভিন্নতা, মালিকানা এবং হস্তান্তরের ভিন্নতা, মালিকানা এবং হস্তান্তরের ভিন্নতা। কোম্পানি অবশ্যই মালিকানা হস্তান্তরিত হয়ে থাকে, মালিকানা বা হস্তান্তরের ভিন্নতা। হস্তান্তরের ভিন্নতা, হস্তান্তরের ভিন্নতা। মালিকানা অবশ্য হস্তান্তরের ভিন্নতা
মাধ্যমে কোম্পানির মালিকানা হস্তান্তরিত হয় বা শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানির মালিক শেয়ার হোল্ডার হয়ে থাকে। এটি একটি বৈশিষ্ট্য। জটিল গঠন প্রণালী, কোম্পানিটি অবশ্যই কি হয়ে থাকে, জটিল গঠনের মাধ্যমে গৃহীত হয়ে থাকে, জটিল গঠন প্রণালী। মুনাফা বন্টন, কোম্পানির মুনাফাটা কিভাবে বন্টিত হয়ে থাকে, মুনাফা বন্টন। কোম্পানির শেয়ার হোল্ডারদের কৃত শেয়ারের মূল্য অনুপাতে মুনাফাটা বন্টিত হয়ে যায়। যে পরিমাণ শেয়ার ক্রয় করবে তার সেই পরিমাণ দায়বদ্ধতা সেই অনুযায়ী সে মুনাফা ভোগ করে থাকে, সেই অনুযায়ী মুনাফা ভোগ করে থাকে। তাহলে গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। কোম্পানির সকল শেয়ার হোল্ডার, গণতান্ত্রিক অধিকার, কোম্পানির সকল শেয়ার হোল্ডার, কোম্পানির সকল শেয়ার হোল্ডারদের কোম্পানি পরিচালনা নির্বাচনে ভোটাধিকার প্রদান করে বিদায় এবং প্রত্যেকে যে পরিমাণে শেয়ার ক্রয় করে না কেন প্রত্যেকে একটি করে ভোট প্রদান করে থাকে বিদায় এটি গণতান্ত্রিক অধিকার ভোগ করে থাকে। এটি একটি বৃহদায়তন প্রতিষ্ঠান, আমরা আরেকটা এটি একটি বৃহদায়তন প্রতিষ্ঠান, বৃহদায়তন প্রতিষ্ঠান। কোম্পানিতে অবশ্যই সদস্য সংখ্যা বেশি এবং কোম্পানিতে সদস্য সংখ্যা বেশি বিদায় ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ সংগঠিত করে এটি একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠিত হয় বিদায় এটি একটি বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে আমরা কোম্পানির বৈশিষ্ট্য থেকে শিখলাম কোম্পানি একটি আইনসৃষ্ট প্রতিষ্ঠান, কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা, চিরন্তন অস্তিত্ব, সাধারণ সিলমোহর, শেয়ার মূলধন, মুনাফা বন্টন ছাড়াও কোম্পানি আরো বিভিন্ন ধরনের কার্যাবলীগুলো পালন করে থাকে। কোম্পানি আরো বিভিন্ন ধরনের পরিশেষে বলা যায় যে কোম্পানি শুধুমাত্র কৃত্রিম ব্যক্তি সত্তা আইনসৃষ্ট প্রতিষ্ঠান হিসেবে গণ্য নয়, কোম্পানি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কোম্পানি সাধারণ কার্যাবলীগুলো সম্পন্ন করে থাকে এবং বিভিন্ন ধরনের জটিল কার্যাবলীগুলো সংগঠিত হলে কোম্পানি সেগুলো গঠন করে থাকে, এটি একটি কোম্পানির বৈশিষ্ট্য হিসেবে পরিলক্ষিত হয়ে থাকে। তাহলে আমরা এখন শিখলাম কোম্পানির বৈশিষ্ট্য বা কোম্পানির বৈশিষ্ট্য বলতে কি বোঝায়। তাহলে আমরা পরবর্তী দেখব কোম্পানির সসীম দায় কি, কোম্পানির সসীম দায় কি, কোম্পানির সসীম দায় কি, কোম্পানির সসীম দায় কি, সসীম দায় কি, কোম্পানির সসীম দায় কি। কোম্পানিটি হচ্ছে কোম্পানিতে সকল সদস্যদের একটি দায় বহন করতে হবে। কোম্পানি যেরকম মুনাফা অর্জিত হলে কোম্পানির সদস্যরা বা কোম্পানির শেয়ার হোল্ডাররা সেটি মুনাফা ভোগ করে থাকে, তেমনি দায় সংগঠিত হলে কোম্পানির কি সদস্যদের দায় বহন করতে হবে। তাহলে কোম্পানির সদস্যদের কিভাবে দায় বহন করতে হবে, কোম্পানি যেই পরিমাণ সদস্যরা যেই পরিমাণ শেয়ার ক্রয় করবে ঠিক সেই পরিমাণের শেয়ারের দায় তারা বহন করে বিবিধায় এটি একটি কোম্পানি হচ্ছে একটি সসীম দায় বিশিষ্ট সংগঠন, কোম্পানি একটি সসীম দায় বিশিষ্ট সংগঠন। তাহলে আমরা জানি কোম্পানির দায় কি, কোম্পানির দায় অবশ্যই সসীম, কোম্পানির দায় অবশ্যই সসীম। তাহলে পরিশেষে আমরা এই পর্যন্ত আজকে শিখলাম যেমন কোম্পানি আইন কাকে বলে, কোম্পানি বলতে কি বোঝায়, কোম্পানি কি একজন আইন স্বীকৃত ব্যক্তি হিসেবে গণ্য। তাহলে কোম্পানির বৈশিষ্ট্য, কোম্পানির সসীম দায় বিশিষ্ট একটি প্রতিষ্ঠান, কোম্পানির সসীম দায় বিশিষ্ট একটি প্রতিষ্ঠান। তাহলে কোম্পানি কি একটি সসীম দায় বিশিষ্ট প্রতিষ্ঠান, অবশ্যই কোম্পানি একটি সসীম দায় বিশিষ্ট প্রতিষ্ঠান। তাহলে কোম্পানির সদস্য সংখ্যা অনেক বেশি সদস্য সংখ্যা থাকার কারণে কোম্পানির দায় যতটুকু করতে হবে ঠিক ততটুকু দায় বহন করবে, কৃত শেয়ারের পরিমাণ দায় বহন করে বিধায় কোম্পানি একটি সসীম দায় বিশিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান। তাহলে বলতে পারি তোমাদের আজকে লেকচার 1 আমি কোম্পানি একটি আইনের সংজ্ঞা থেকে শুরু করে কোম্পানি একটি সসীম দায় বিশিষ্ট প্রতিষ্ঠান পর্যন্ত। তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।